পলিটিক্যাল লাইফে একটা দুশ্চিন্তা ছিল যে কোনো মুহূর্তে গ্রেপ্তার হয়ে যাওয়ার, হামলা মামলার শিকার হওয়ার, বাসা বাড়িতে ভাঙচুর হওয়ার। এখন আমরা আল্লাহ রহমতে নিশ্চিত যে আমাদের সেই পলিটিক্যাল হামলাটা হচ্ছে না। আওয়ামী লীগের আমলে আমাদের একটা রাজনৈতিক সমস্যা ছিল, কারণ আমরা আমাদের উপর নিপীড়ন নির্যাতন এগুলা স্টিম রোলার চলতো। প্রতিদিন কোর্টে হাজিরা দেওয়া, মিথ্যা মামলার শিকার হওয়া, নেতা কর্মীরা পাহাড়ে বনে বাদরে বাস করা, এটা ছিল আমাদের নিত্যদিনের সঙ্গী। এখন আমরা ওই ঝামেলা থেকে মুক্ত, কোর্টে হাজিরাও দিতে হয় না। মোটামুটি ভাবে আমরা এক ধরনের সুস্থ জীবনযাপন করতে পারছি। এক সামাজিক জীবনযাপন বলতে বোঝাচ্ছে তখন সমাজে যে আমাদের উপর যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ বা আওয়ামী লীগের গুন্ডা পান্ডারা যে আক্রমণটা চালাতো, পারিবারিক ভাবে হেনস্থা করতো, ব্যবসা এখানে এসে তারা বিভিন্ন রকমের আমি ঝামেলা করতো, সেখান থেকে এখন আমরা মুক্ত আছি। এটা আমাদের এই পার্থক্যটা। স্থানীয় রাজনীতিবিদ বলে নয়, স্থানীয়ভাবে আমরা যত বেশি শক্তিশালী হব, আমাদের দেশ তত বেশি আগায় যাবে, সমাজ তত বেশি আগায় যাবে, রাষ্ট্র তত বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবে যে কোনো কর্মকাণ্ড পরিচালনায়, কর্মকাণ্ড বাস্তবায়নে, সব দিক থেকে। সেক্ষেত্রে যেহেতু স্থানীয়ভাবে এখন কোনো নির্বাচনী প্রতিনিধি, জনপ্রতিনিধি সারা বাংলাদেশে কোথাও নাই, এটা যত দ্রুত হয়ে যায় ততই ভালো। সাধারণ জনগণের ভোগান্তি কমে যাবে, তারা নাগরিক সুবিধাদি থেকে বঞ্চিত হচ্ছে। এখন আপনি যদি একটু চলাইয়া দেখেন তাহলে জানতে পারবেন যে সাধারণ মানুষের ন্যূনতম নাগরিক সুবিধা, যেমন একটা জাতীয় সনদপত্র, একটা জন্ম নিবন্ধন, একটা ওয়ারিশ সনদপত্র, এগুলা পেতে তাদেরকে নানা ভোগান্তির শিকার হতে হচ্ছে। তো সেখান থেকে জনগণ মুক্তি পেত। আমার তো মনে হয় এটা যত দ্রুত হয়ে যায় ততই এলাকার জন্য ভালো, জনগণের জন্য ভালো। দেখেন, আমরা যে সময় দায়িত্ব পালন করেছিলাম সেটা ছিল 2010 থেকে 2015 সাল। সে সময় আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, শেখ হাসিনা সরকার ক্ষমতায় ছিল। ওই সময় আমাদের মেয়র ছিলেন আমাদের দলের প্রার্থী, দলের মেয়র ছিলেন, কিন্তু দলের মেয়র হিসাবে যে পরিমাণ আর্থিক অনুদান বা সাহায্য সহযোগিতা সরকার থেকে পাওয়ার কথা ছিল সেটা দেওয়া হয়নি। যেমন আমাদের মেয়র সাহেবকে 5 বছরে 300 কোটি টাকা দেওয়া হইলো সিটি কর্পোরেশনের জন্য, অথচ পরবর্তীতে যখন আজমল হাফিজ সাহেব মেয়র হলেন, ঠিক তার পরবর্তী বছরই তাকে দেওয়া হলো 3000 কোটি টাকা। আবার রেজাউল করিম সাহেব যখন মেয়র হলেন তাকে দেওয়া হলো 4000 কোটি টাকা। তাহলে এই যে তারতম্য, এই যে পার্থক্য, যে কারণে আমাদের সময়কালের অবকাঠামোগত উন্নয়নটা কম হয়েছে। বেশি উন্নয়নটা করছে সিডিএ, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। কারণ বিএনপির মেয়র হওয়াতে বিএনপির সুনাম হোক, এটা হয়তো আওয়ামী লীগ গভর্নমেন্ট চাইছেন না, তাই তিনি চট্টগ্রাম সিটির উন্নয়ন কর্মকাণ্ডটা চসিকের পরিবর্তে চৌকি দিয়ে করাইছেন। এটা ছিল ওনাদের, এটা সরকারের কর্মকাণ্ডের ব্যাপার। দ্বিতীয় যে ব্যাপারটা হচ্ছে আমাদের এই এলাকার অবকাঠামোগত উন্নয়নের ব্যাপারে। আমরা আমাদের এটা অবহেলিত ওয়ার্ড, 9 নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ডটাও গরিব অধ্যুষিত এলাকা। এখানে পাহাড়ের সমস্যা আছে, এখানে হাইলি থিকলি পপুলেটেড এলাকা, প্রচুর জনবহুল এলাকা। এখানে স্বাস্থ্যসেবার প্রয়োজন আছে, এখানে শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজন আছে, এবং এখানে প্রতিবারই বর্ষা হইলে পাহাড়, ভারী বর্ষণে পাহাড় ধসায়, মানুষজন পাহাড়ে পাদদেশে যারা বসবাস করে তাদেরকে আবার স্থানান্তর করতে হয়। এবং বস্তি এলাকা এখানে আছে, বস্তি এলাকা বলতে রেলের বিস্তীর্ণ এলাকা আছে, বা আপনার এটাকে কি বলে, গৃহায়ণ কর্তৃপক্ষের জায়গা আছে, সরকারের জায়গা আছে। সেখানে আমাদের যে সমস্ত ভাই বোনেরা বসবাস করে, যদিও তারা অবৈধ বসবাসকারী, বাট তারা দীর্ঘকাল ধরে বসবাস করে আসছে। সেই বস্তি এলাকার লোকজন, ওখানে পানির সমস্যা আছে, বিদ্যুতের সমস্যা আছে, বিশেষ করে পানির সমস্যাটা খুব প্রকট। এবং আমাদের এই আবাসিক এলাকাগুলোতেও পানির প্রচন্ড রকমের অভাব আছে, যার জন্য হেনস্থা ওনারা নানা রকমের কষ্টের শিকার হন। এটা দূর করা প্রয়োজন। এলাকাটা অত্যন্ত একটা বিশাল বড় এলাকা। এখানে এমন অনেক এলাকা আছে যে এলাকার জনগণ মাটির উপর দিয়ে হাঁটাচলা করে, তাদের পায়ের নিচে মাটি, এই ব্রিক্স নাই, সিটি কর্পোরেশনের ব্রিক্স নাই, এরকম একটা অবহেলিত গরিব এলাকা। এই এলাকার প্রতিটা এলাকাতে যে সমস্যাগুলো আছে, যিনি নির্বাচিত জনপ্রতিনিধি হবেন ওনার প্রথম এবং প্রধান কাজ হবে ওই এলাকার যে সমস্ত দায়িত্বপ্রাপ্ত সমাজপতিরা আছেন
বা সামাজিক কমিটিতে যারা দায়িত্বশীল আছেন তাদের সাথে আলাপ করে ওনার সমস্যাগুলোকে চিহ্নিত করে লিপিবদ্ধ করা, এবং লিপিবদ্ধ করার পরে যিনি কাউন্সিলর হিসেবে নির্বাচিত হবেন ওনার একটা টিম থাকবে। সেই টিম অগ্রাধিকার ভিত্তিতে যে কাজটা অতীব জরুরি সেটাকে পূর্বাহ্নে সমাধান করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মনোযোগ আকর্ষণ করা, বা কর্তৃপক্ষের বাহিরেও গৃহায়ণ কর্তৃপক্ষ বা অন্য যারা আছে যাদের মনোযোগ আকর্ষণ করে সেই কাজগুলোকে দ্রুত গতিতে সম্পাদন করতে হবে। তবে আমার এলাকায় সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ড্রাগস, মাদক ব্যবসা। এবং এই মাদক ব্যবসাটা মাদক সেবনকারী এবং ব্যবসায়ী, আমার বলতে লজ্জা হচ্ছে, আমি খুব ঘৃণা বোধ করছি। এই মাদক ব্যবসা নিরসন করতে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন, মানে আমাদের প্রশাসন, ওনারাই এই ব্যবসাটাকে জিইয়ে রাখছেন। এতে কোনো রকম কোনো ভুল আছে বলে আমি মনে করি না। তার কারণ হচ্ছে 24-এর গণ অভ্যুত্থানের পরে, 5ই আগস্টের পরে প্রশাসনের যে সমস্ত কর্তা ব্যক্তিরা এখন দায়িত্বে আছেন ওনারা আওয়ামী লীগের লেবাসেই ছিলেন। এটা তো সত্য। আজকে হয়তো এই থানা পরিবর্তন, অন্য থানায় পরিবর্তন হয়েছেন, কিন্তু ওনাদের মন মানসিকতার মধ্যে কোন রকম কোনো পরিবর্তন আসে নাই। যদি আসতো তাহলে এই এলাকায় মাদক ব্যবসা হতে পারতো না, কিন্তু ওনারা সেটাকে প্রশ্রয় দিচ্ছে। এটা আমার ব্যক্তিগত মতামত। আগামীতে যদি জনগণের আস্থা বা বিশ্বাস নিয়ে যদি আমি দায়িত্বপ্রাপ্ত হই, আমি তো আল্লাহর রহমতে এদেরকে কোনো অবস্থাতেই কোনো রকম প্রশ্রয় দেবো না, কোনো অবস্থাতেই না, প্রশ্নই ওঠে না। এতে করে যদি খুব ভয়ঙ্কর কিছু যদি হয়ে যায়, মাদক সেবী বা মাদক ব্যবসায়ী বা এখন যারা চাঁদাবাজ মাস্তানি করতেছে, আমি জানি এবং চিনি কারা করতেছে। আজকে প্রশাসনকে যদি অবহিত করে যে ওদের ব্যাপারে আইনগত ব্যবস্থা নাও, প্রশাসন তাদেরকে খুব সহজভাবে জানিয়ে দেয়, এবং তাদের প্রতি তাদের যে আন্তরিকতা ভালোবাসা সেটা যখন দেখে আমি মুগ্ধ হয়ে যাই, অবাক হয়ে যাই। তো যাকে ভূত ছাড়াবে, যিনি ভূত ছাড়াবেন ওনাকেই ভূতে ধরলে প্রশাসন জলমুক্ত হবে কিভাবে? এখন এই মানসিক চাপটা নাই। কিন্তু আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ার বরকতে যদি আমি নির্বাচিত হতে পারি, জনগণ যদি সে রায় আমাকে দেয়, তখন তো আমি জনগণের চিন্তা করব, ওই মাদক ব্যবসায়ী চিন্তাও করব না। আর ওই আমার দলের যারা যারা অন্যায় অনিয়মের সাথে জড়িত তাদের কথা আমি ভাববো না, তখন জনগণের কথাই ভাববো। এবং আমি যে সেটা ভাবি সেটা আমার এলাকার জনগণ জানে। কারণ 2010 থেকে 15 5 বছর আমি স্থানীয় সরকার মন্ত্রণালয় অধীন চট্টগ্রাম সিটি কর্পোরেশনে একজন কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছিলাম। আমার সেই সময়কালটা আমার এলাকার লোকজন বিচার বিবেচনা বিশ্লেষণ করবেন, এবং আমি নিশ্চিত করে জানি তারা আমার এই সময়কালকে বিবেচনা করে তারা আমাকে সম্মানিত করবেন। এতে কোনো রকম কোনো ভুল নাই, এটা আমার একান্ত মনের বিশ্বাস। কারণ আমি কোনো অন্যায় করি নাই, কোনো অনিয়ম করি নাই, কাউকে বিপদে ফেলে তামসা করি নাই, কাউকে কুপথে পরিচালিত করে তার থেকে আর্থিকভাবে লেনদেনের শিকার হই নাই, মোটা অঙ্কের টাকা নিয়ে তার জমি তাকে দিয়ে দিতে হবে, এই ধরনের বাজে কাজ আমি করিনি। এবং এটা আমার প্রিয়জনরা প্লাস এলাকাবাসী তারা জানে। সুতরাং আমার একটা বিশ্বাস আছে, আমার এই 5 বছরের কর্মকাণ্ড আমার এলাকাবাসী বিশ্লেষণ করে তারা আমাকে পুনরায় সম্মানিত করবেন। তারপরও সম্মান দেওয়ার মালিক উপর আল্লাহ যদি মনে করেন সম্মানিত করবেন, নিশ্চয়ই ওনাদের ভিতরে সেই সচেতনতা বোধকে উনি জায়গায় তুলবেন। এলাকাবাসী আমাকে প্রায়শই টেলিফোনে সামনাসামনি দেখা হলে, বিভিন্ন বিয়ে বাড়িতে বা অন্য কোনো সামাজিক অনুষ্ঠানে গেলে তারা একান্তে ডেকে আমাকে জিজ্ঞেস করে, ভাই আপনি নির্বাচন করবেন না? তা আমি যদি তাদেরকে জিজ্ঞেস করি যে হঠাৎ প্রশ্নটা কেন, তখন অনেকের ব্যানার দেখি, অনেকের পোস্টার দেখি, আপনার তো কিছু দেখি না। আমি তাদেরকে এই বলে আশ্বস্ত করি, আমি তোমাদেরকে সাথে নিয়ে আবারও নির্বাচনী যুদ্ধে নামবো, তোমরা আমার জন্য দোয়া করো। আর আমি যদি নির্বাচিত হতে পারি, পূর্বের ন্যায় তোমাদের সমস্যাকে আমার নিজের সমস্যা মনে করে আগে যেরকম তোমাদের সাথে আন্তরিকভাবে মিলেমিশে সমাধান করতে, আগামীতেও তা করবো ইনশাআল্লাহ। এই